এই লড়াইটা আমার কাছে খুব সম্মানের লড়াই বলে আমি মনে করি। তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না। আপনারা জিততে না পারলে কাদের ভোট কাটবেন বলে মনে করেন, তৃণমূল নাকি বিজেপি? আমরা তো শূন্য অনেক জায়গায় আছে, সেটা তো বলেন না, আপনারা উল্লেখ করেন না। আমাদের বামেদের ভোট আবার বামেদের দিকে ফিরে আসা শুরু করে দিয়েছে। গোডাউনটা একটা, সেই গোডাউন থেকে দুটো শোরুম আলাদা আলাদা নামে চলে, দুটো শোরুমে দুটো মালপত্র যায়, কিন্তু গোডাউনটা দুটো পার্টির এক। ঈগলের চোখ এখন একটাই লক্ষ্যে, 2026-এর বিধানসভা নির্বাচন। সুদীর্ঘ কয়েক দশক পরে গোপীবল্লভপুর কেন্দ্রে বামফ্রন্টের শরিক সিপিআই আসনে প্রার্থী দেওয়ার সুযোগ পেয়েছেন। এর নেপথ্যে কি লাল শিবিরের নতুন কোনো রাজনৈতিক রণকৌশল? সেই প্রসঙ্গেই আজ একটু কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সেই কেন্দ্রেরই প্রার্থী, ঝাড়গ্রাম পুরসভার অবসরপ্রাপ্ত কর্মী বিকাশ সরঙ্গী এবং জেলা সম্পাদক দেবজ্যোতি ঘোষ। নমস্কার, শহর ঝাড়গ্রামে আপনাদেরকে স্বাগত জানাই। শুরুতেই বিকাশদাকে একটু জিজ্ঞেস করবো, জানতে চাইবো যে বহু বছর পরে গোপীবল্লভপুরে সিপিআই কে আসন দেওয়া হলো, এই প্রসঙ্গে কি বলবেন? আমার জন্মস্থান কিন্তু রোহিণী এবং গোপীবল্লভপুর হচ্ছে আমার দীর্ঘদিনের চেনা এবং পরিচিত এলাকা। আমি রোহিণী গোপীবল্লভপুর বিধানসভা ক্ষেত্রের রোহিণী যে গ্রাম, সেই গ্রামে আমি বড় হয়েছি। সেই গ্রাম আমার পরিচিত গ্রাম। সেই গ্রামের যে স্কুল রোহিণী সিআরডি হাই স্কুল, সেই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। ওই জন্য সরঙ্গী পরিবারের ছেলে হিসাবে আমায় কিন্তু গোপীবল্লভপুরে সবাই চেনে, জানে, এবং আমি নিজে খুব গর্বিত অনুভব করছি এই কারণেই যে আমি আমার জন্মভিটে জন্মস্থান থেকে আমি আমার জীবনের লড়াইটা বিধানসভা গোপীবল্লভপুর বিধানসভা লড়াইটা লড়তে পারছি। এরপরের প্রশ্নটা দেবজ্যোতিদার কাছে। এই নির্বাচনে সিপিআই এর মূল লক্ষ্য কি? ক্যাডার রিভাইভাল নাকি নতুন ভোটার টার্গেট? দেখুন, বিগত বছরগুলোতে বামপন্থীরা আমাদের সারা জেলা জুড়ে এবং গোপীবল্লভপুর বিধানসভাতে আমাদের মূল যে আন্দোলনগুলো, তাতে কিন্তু ইয়াং জেনারেশনকে আপনারা দেখতে পেয়েছেন। সারা রাজ্যে, আমাদের জেলায় বা গোপীবল্লভপুর এলাকাতেও আমাদের যতগুলো আন্দোলন হয়েছে, তাতে আমাদের পার্টিরও মিছিল মিটিং তাতে দেখতে পাবেন সব ইয়াং জেনারেশন। ফলে আমাদের কাছে সেরকম কোনো লক্ষ্য নয় যে ইয়াং জেনারেশন কি ধরবো আমরা শুধু, আর অন্য ভোট আমার শ্রেণীর ভোট যেটা, আমার এতদিনের ট্র্যাডিশনাল ভোট যেটা, সেটার দিকে আমাদের নজর থাকবে না, এরকম নয়। আমরা সামগ্রিকভাবে নির্বাচনকে আমরা তো একটা রাজনৈতিক লড়াই কামি, নির্বাচন মানে আমাদের একটা রাজনৈতিক যুদ্ধ। ফলে সেই দৃষ্টিভঙ্গিতে দেখছি, এতে ভোটারদের পৃথক করে আমরা দেখছি না। আর ইয়াং জেনারেশন আমাদের সঙ্গে সারা বছর আন্দোলনে, লড়াইয়ে, মাঠে ময়দানে থাকে, সেটা আপনারা সাংবাদিকরা, মানুষ নিজের চোখে দেখে। ফলে তাদেরকে আলাদা করে টার্গেট করার কোনো দরকার নেই, নিশ্চয়ই তো। এবং আমাদেরকে যে শ্রেণীর জন্য আমরা সারা বছর লড়াই করি, সেই গরিব, মধ্যবিত্ত, খেটে খাওয়া শ্রমিক এবং কর্মচারী, যাদের নিয়ে লড়াই, ধারাবাহিক লড়াইয়ের একটা বিশ্বাসযোগ্যতা আমাদের আছে, সেগুলোই আমাদের ভোটার। আপনি দীর্ঘদিন ধরে সংগঠন সামলেছেন এবং সেখান থেকে প্রার্থী হিসেবে সরাসরি ভোটের ময়দানে আসা, এই পরিবর্তনটা কতটা চ্যালেঞ্জিং? আমি ছোটকাল থেকে কিন্তু বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। কাকে দেখে না? আমার বাবাকে দেখে। আমার বাবা জমিদার বংশের ছেলে হয়েও তিনি কিন্তু বামপন্থী আন্দোলনের সঙ্গে ছিলেন এবং উনি দীর্ঘ সময় বিভিন্ন যে বামপন্থী আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবং এক সময় কংগ্রেসি আমলে আমার বাবা বহরমপুর সেন্ট্রাল জেলে 2 বছর মিশা খেটেছে। 2 বছর মিশা খাটার পরবর্তীকালে আমরা তখন ছোট, আমরা কিন্তু তখন থেকে একটা বামপন্থী আন্দোলনের সঙ্গে আমরা জড়িয়ে ছিলাম। আমি প্রথম অবস্থায় ছাত্র রাজনীতিতে যখন আসি, তখন আমি এআইএসএফ, অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন, যেটা আমার কাছে গর্বের, যে ছাত্র সংগঠন, ভারতবর্ষের প্রথম ছাত্র সংগঠন, 1936 সালে ভগৎ সিং এর নেতৃত্বে যার জন্ম হয়েছিল, সেই ছাত্র সংগঠন থেকে উঠে আসা কর্মী আমি। তো ওই জন্যই সংগঠন সামলানোর সঙ্গে সঙ্গে পরবর্তীকালে আমার জীবনে সংসার হয়। আমি কিন্তু একটা সরকারি চাকরি, ঝাড়গ্রাম পৌরসভায় দীর্ঘদিন চাকরি করার সুবাদে আমার সঙ্গে ঝাড়গ্রামের মানুষের ব্যাপক পরিচিতি হয় এবং তার সঙ্গে সঙ্গে আমার সংগঠনটাকে আমি বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়েছি। আজকে আমি অবসর নিয়েছি, অবসর গ্রহণ করেছি গত মাসে 28শে ফেব্রুয়ারি আমি অবসর নিয়েছি। অবসর নেওয়ার পরবর্তীকালে আমার পার্টি আমাকে বলেছে, আমার পার্টি আমাকে বলেছে যে তোমাকে
গৈবল্লভপুর বিধানসভা থেকে প্রার্থী হতে হবে, এবং এই প্রার্থী হয়ে যেহেতু তোমার জন্মস্থান ওখানে এবং তোমাকে সেখানে সবাই চেনে সরঙ্গী পরিবারের ছেলে হিসাবে, সেই জন্য আমি প্রার্থী হয়েছি এবং আমি এই লড়াইয়ে জিততে চাই, এবং এই লড়াইটা আমার কাছে খুব সম্মানের লড়াই বলে আমি মনে করি। বাস্তবিকভাবে দেখলে জঙ্গলমহলে বামেদের পুরনো জমি অনেকটাই সরে গেছে, এই কথাটা কি আপনারা স্বীকার করেন? না, এই আপনারা অনেকটাই সরে গেছে বলেন, কিন্তু প্রতি ভোটেই তো দেখুন, আপনাকে তথ্য ভালো আছে, প্রতি ভোটেই আমাদের ভোটের পার্সেন্টেজ বাড়ছে। এবং আমরা যেহেতু ভোটকে মাথায় রেখে রাজনীতি করি না, সারা বছর মানুষের পাশে থাকি, তাদের লড়াই আন্দোলন, রুটি রুজির কথা, তাদের যে জীবনের চাহিদার কথা, সেটা একমাত্র আমরাই, বামেরাই, সিপিআই এবং অন্যান্য বামপন্থী দল তারাই বলে থাকি সঠিকভাবে। ফলে আমাদের কত পার্সেন্টেজ অনেকটা সরে গেছিল ঠিকই, তার জন্য অনেক কারণ আছে। এখানে যে মাওবাদী আন্দোলন, এখানে যে জনসাধারণের কমিটির বিচ্ছিন্ন আন্দোলন, এগুলো তো একটা, আমাদের কত হাজার কর্মী খুন হয়েছে, সিপিআই সিপিএম এর জঙ্গলমহল জুড়ে খুন হয়ে গেছে হাজার হাজার কর্মী, গৃহ ছাড়া, ঘর ছাড়া। এই অবস্থা থেকে আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হয়েছে। তো মানুষ দেখেছে, তো এখন তাদের অভিজ্ঞতায় বুঝছে যে এই পরিস্থিতি 2008 থেকে 11 সারা ঝাড়গ্রাম জেলার যে পরিস্থিতি ছিল, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা সব কটা থমকে গেছিল। সেই অবস্থা কারা করেছিল, তার জন্য কি কারণে করেছিল, মানুষের তাদের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারছে। ফলে আমরা মানুষের পাশে ছিলাম, আছি, তাদের রক্ষা করার যে আন্দোলন, তাতে আমাদের নিজেদের খুন হতে হলো, গৃহবাড়ি ছাড়া হলেও আমরা ভোটের রাজনীতি দেখি না। ফলে আমরা সেই লড়াইয়ে আগামী দিনেও থাকবো। এবং এ কথা আমি দৃঢ়তার সঙ্গে বলতে, এবছরের নির্বাচনে আপনি গোটা জেলায় গৈবল্লভপুর আসনে সব জায়গায় দেখতে পাবেন বামেদের ভোট কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা নির্বাচনের পরেই আমার কথা মিলবে। ভোট বৃদ্ধি হোক না হোক, আমরা মানুষ হচ্ছে ছিলাম, আছি, থাকবো। আমরাই লড়াই করি, তাদের কথা আমরাই বলি। গোপীবল্লভপুরের 23টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 17টিতেই কুর্মী ভোটারদের প্রভাব রয়েছে। এই বাস্তবতায় আপনার নির্বাচনী কৌশল কি? দেখুন, কুর্মীদের যে জাতিসত্তার লড়াই, সেই জাতিসত্তার লড়াইকে কিন্তু আমরা সমর্থন করি, যে হ্যাঁ তারাও সমাজে প্রতিষ্ঠা পাক, এটা চাই। তো সেই জন্য কুর্মীদের মধ্যেও কিন্তু কমিউনিস্ট পার্টি বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদের কমিউনিস্ট পার্টির লোকজন আছেন, এবং তারাও জানেন যে আজকে কুর্মী আন্দোলনকে আমাদের কমিউনিস্ট পার্টি সহযোগিতা সাপোর্ট করেছে বলে তারা কিন্তু আজকে আন্দোলনের জায়গায় যেতে পেরেছে। ওই জন্যই এই 17টা যে গ্রাম পঞ্চায়েত, তাতে কর্মীদের যে আধিপত্য, সেই তার মধ্যেও কিন্তু দেখবেন যে বামপন্থীরা ভালো ভোট ওখান থেকে পাবে, এবং বাকি যেগুলো আছে তাতে দেখবেন যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্তের যে ভোট বামপন্থীরা পাবে, এইটুকু আমি আশা রাখছি। এবং পরবর্তীকালে ভোটের পর জানতে পারবেন যে কর্মী সম্প্রদায়ের মধ্যে থেকেও আমরা কিন্তু ভালো ভোট পেয়েছি। বিগত নির্বাচনগুলির পরিপ্রেক্ষিতে বামেদের ভোট ব্যাংক কি অন্য দলে সরে গেছে, নাকি এখনো ফেরানোর কোনো অবকাশ রয়েছে? না, আপনার প্রশ্নের সঙ্গে আমি দ্বিমত নেই। একটা ঘটনা আমাদের অভিজ্ঞতা বলেছে যে আমাদের ভোট ব্যাংক বিরোধিতা করার জন্য অন্য দলে কিছু ভোট গেছিল। সেটা আমাদের অন্তর্দলীয় যে তাতেও আমরা পেয়েছি যে হ্যাঁ, আমাদের কিছু ভোট ব্যাংক সরেছিল, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু ফেরানো সুযোগ আছে তো বটেই, কারণ তারপরে লাগাতার যে কর্মসূচিগুলো, রাস্তায় নেমে আন্দোলনগুলো, সেগুলো আপনারাও লক্ষ্য করেছেন, মানুষও লক্ষ্য করছে। তাতে দেখা যাচ্ছে সেই যে শ্রেণী আমাদের, আমি প্রথমেই বলেছিলাম, আমাদের যে শ্রেণী যারা, তারা সব আবার ফিরে আসছে এবং লাগাতার আন্দোলনের সংগ্রামের পথে থাকছে। গত পঞ্চায়েত নির্বাচন যদি আমাদের জেলায় দেখেন, ওই গৈবল্লভপুর এলাকাতে যদি দেখেন যে আমাদের বামপন্থীদের রেজাল্ট পঞ্চায়েত এলাকায়, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে, তাহলে বুঝতে পারবেন যে আমাদের বামেদের ভোট আবার বামেদের দিকে ফিরে আসা শুরু করে দিয়েছে। এবং গত লোকসভা ভোটেও আমাদের ভোট আমাদের অনেকটা ফিরে এসছে। এই বিধানসভায় তো তারা শিক্ষা পেয়ে গেছে, তাদের পরীক্ষিত বন্ধুকে সেটা তাদের উপলব্ধিতে এসে গেছে। সুতরাং রাগ করে, অভিমান করে, ভুল বুঝে যে ভোট গেছিল তার মেজর অংশ ফিরে এসছে, যারা রাস্তায় নেমে গেছে ইতিমধ্যে লড়াই আন্দোলনে, সেই ভোট এবারেও আমাদের ভোট আমাদের দিকেই থাকবে, প্রতারিত হয়ে অন্য কোথাও যাবে না। দৃঢ় বিশ্বাস আছে মানুষের প্রতি আমাদের। বর্তমান সময়ে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই, এই পরিস্থিতিতে তৃতীয় শক্তি হিসেবে বামেরা কি নিজেদের জমি তৈরি করতে পারবে? দেখুন, 2011 সালের পর থেকেই আমরা দেখছি যে একটা স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গের মানুষের, একটা স্বপ্ন নিয়ে তারা 2011 সালে বামপন্থীদেরকে বিমুখ করেছিল এবং তৃণমূল সরকারকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু বর্তমান মানুষ দেখছে কি,
যে এই তৃণমূল সরকার আসার পরবর্তীকালে আমাদের পশ্চিমবাংলার অবস্থা কিন্তু আজকে কিন্তু তলানিতে এসে ঠেকেছে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সব কিছু তলানিতে ঠেকেছে। শিক্ষা তো উঠে যাওয়ার উপক্রম হয়েছে। আজকে প্রায় 6,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেছে এখনো চলছে, তাতে হয়তো শিক্ষক আছে কিন্তু ছাত্র নেই। আজকে আমরা প্রথম যখন আমরা ছাত্র আন্দোলন করেছিলাম যে শিক্ষাকে প্রাইভেটাইজেশন করা যাবে না, শিক্ষাকে সরকারি জায়গায় রাখতে হবে, সরকারি স্কুলে যাতে বিনা পয়সায় ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে তার দিকে সরকারকে নজর রাখতে হবে। কিন্তু এই সরকার আসার পর শিক্ষা ব্যবস্থাটাকেই একদম তুলে দেওয়ার উপক্রম করেছে। আজকে সেরকম ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রেও একই অবস্থা দেখছি। বিভিন্ন জায়গায় সুপার ফ্যাসিলিটি হসপিটাল তৈরি হয়ে গেছে, কিন্তু ডাক্তার নেই, নার্স নেই। ডাক্তার নেই, নার্স নেই, বিভিন্ন ল্যাবগুলো বন্ধ হয়ে আছে। তো সেরকম শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, রাস্তাঘাট, চারিদিকে উন্নত যে ব্যবস্থা আমরা চেয়েছিলাম সেই ব্যবস্থা কিন্তু এখন আর নেই। তার হচ্ছে যে এখন মানুষ বুঝতে পারছে যে কোন সরকার কিভাবে পরিচালনা করে। আজকে বিজেপি সরকার আর তৃণমূল সরকারের মধ্যে আজকে কেন্দ্রে বিজেপি সরকার আছে, পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার আছে। এই সরকারের যে একটা অশুভ আতাত, সেই অশুভ আতাত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে আজকে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে। আমরা লক্ষ্য করছি যে যদি এই সরকারকে আগামী দিনে পশ্চিমবাংলা থেকে উৎখাত না করা যায় তাহলে পশ্চিমবাংলা কিন্তু আরও 100 বছর পিছিয়ে যাবে। এবং কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সেই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আজকে দিন আনিওয়ালা হ্যাঁ, কিন্তু আজকে দিন আমরা ক্রমশই দেখছি যে অন্ধকারে ভরে যাচ্ছে। কুর্মী আন্দোলনের সঙ্গে সিপিআই সরাসরি যুক্ত হচ্ছে না, এটা কি সচেতন দূরত্ব নাকি সংগঠনগত দুর্বলতা? প্রথম কথা যে আপনি বললেন কর্মী আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে না, আমাদের হাজার হাজার কর্মী মাঠে আছে, ময়দানে আছে, যাদের টাইটেল হচ্ছে মাহাতো। বা আমরা কখনোই জাতিগত ভিত্তিতে আন্দোলনের সিপিআই তো লড়ে না, তারা মানুষের যে রুটি রুজির দাবি দাবা সেটা নিয়ে লড়াই করে। সেখানে কুর্মী আলাদা, বাঙালি আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা, আদিবাসী আলাদা আমরা করি না। আমরা যাদের মানুষের রুটি রুজির দাবি, সেইগুলির দাবি দাবা নিয়ে আমরা আন্দোলন করি। ফলে এর সঙ্গে কুর্মী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে না, কৌশল সংগঠনে তা না, কে বলছে আমরা যুক্ত হচ্ছে? আমি জানি আমাদের হাজার হাজার কর্মী, পার্টি মেম্বার, পার্টির লিডার, তারা কর্মী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু তার মানে এই নয় যে আমরা এর বিরোধিতা করি বা এর সমর্থন করি, তা নয়। কিন্তু কারণ আমরা জাতিগত আন্দোলন তো করি না, আমরা তো শ্রেণী মানুষের রুটি রুজির আন্দোলনটা করি। সেই কুর্মী মানুষেরও খিদা আছে আর আদিবাসী মানুষেরও বুকা আছে, তারা সেই আন্দোলনটা আমরা করি। ফলে সেখানে আমরা পৃথক করি না। বলে আপনার মনে হচ্ছে যে আমি কুর্মী আন্দোলনে ঝান্ডা নিয়ে নামিনি কেন, তার মানে আমি কুর্মী আন্দোলনে নেই, তা তো না। তার মানে আমরা আমাদের যারা কর্মী, যাদের শ্রেণী ওইটা, যাদের সমাজ জাতিগতভাবে তারা কর্মী সমাজে বসবাস করে, তারা সেই আন্দোলনে আছে। আমাদের আদিবাসী মহাসভা বলে একটি সংগঠন আছে, আমাদের সিপিআই সংগঠন। সেটা সেই আদিবাসী মহাসভা, আমরা আদিবাসী মানুষ তো শুনি না, তাতে আদিবাসী মহাসভার মধ্যে যারা মাহাতো, যারা সাঁওতাল, গুন্ডা, লোধা, শবর, সমস্ত ধরনের মানুষ মিলেই সে আদিবাসী মহাসভা, তাদের বিভিন্ন আন্দোলন তারা করে থাকে। সেটা আমাদের একটা গণসংগঠন। আপনার প্রশ্নে যেটা বললেন সিপিআই কর্মী আন্দোলনে নেই কৌশলগত দূরত্ব, তা তো নয়। আমরা সরাসরি হয়তো ঝান্ডা নিয়ে সেই আন্দোলনে থাকি না, কিন্তু আমাদের দলের, আমাদের পার্টির নেতা কর্মী, হাজার হাজার কর্মী বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। কর্মীদের আন্দোলনের সঙ্গেও তারা যুক্ত, তাদের সমাজের আন্দোলন, তারা সেটা করে। কিন্তু তার মানে এই নয় যে সিপিআই কর্মী আন্দোলনে যুক্ত নয় বা বিরোধিতা করে বা সমর্থন করি। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল, সম্মান জানিয়ে তাদের সম্মান পাওয়া উচিত, এটা মনে করি। গোপীবল্লভপুরের মানুষের প্রধান সমস্যা কি? উন্নয়ন, কর্মসংস্থান নাকি প্রশাসনিক বঞ্চনা? গোপীবল্লভপুরে যেহেতু ছোটকাল থেকেই আমি ওখানে বড় হয়েছি, আমি দেখেছি গোপীবল্লভপুর বিধানসভার মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি। শিক্ষিত বেকার যুবক যুবতীরা এখন চাইছে, দুহাতে কাজ চাইছে। ওরা বলছে আমাদের কাজ দাও, আমরা কাজ করতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বামপন্থী সরকার যখন পশ্চিমবাংলায় ছিল, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো এবং প্রত্যেক থেকে কেউ কংগ্রেস করতো, কেউ তৃণমূল করতো, কেউ অন্যান্য পার্টির সঙ্গে যুক্ত ছিল। তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে দেখবেন যান
যে কেউ না কেউ একজন শিক্ষক, হয় প্রাইমারি স্কুলের শিক্ষক, না হলে হাই স্কুলের শিক্ষক, তারা কিন্তু চাকরি পেয়েছে। কিন্তু বর্তমানে এই সরকার আসার পরবর্তীকালে এসএসসিতেও প্রায় বন্ধই হয়ে গেছে। প্রত্যেকটা ছাত্র যারা যখন তার বাপ মা কষ্ট করে পড়িয়ে মানুষ করে এবং তারা বলে যে হ্যাঁ আমার ছেলে একটা শিক্ষক হোক, আমার ছেলে অন্ততপক্ষে প্রাইমারি স্কুলে একটা কাজ পাক, শিক্ষকতার কাজ পাক। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার আসার পরবর্তীকালে বেকার যুবক যুবতীর সংখ্যা বেড়ে গেছে, কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে বেকার যুবক যুবতীরা হাহাকার করছে চারিদিকে, কারা রাস্তায় বসে আছে, তারা বলছে আমাদেরকে কাজ দাও, আমরা কাজ চাই। আর উন্নয়নের কোশ্চেনে বলছেন যে কৈবল্যপুর বিধানসভায় লক্ষ্য করে দেখুন যে আজকে রাস্তাঘাটের কি অবস্থা। রাস্তাঘাট বলতে নেই, চারিদিকে ভাঙা রাস্তা, চারিদিকে আমরা গত ওই বর্ষার সময় লক্ষ্য করলাম যে ওখান থেকে দোলাতে করে, খাটিয়াতে করে হসপিটালে, ভাঙাগড় হসপিটাল আমার রোহিণী থেকে আমাদের কাছেই, সেই ভাঙাগড় হসপিটালে কি করে না এতে করে আপনার কি বলে খাটিয়াতে করে ভাঙাগড় হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। ভাঙাগড় হসপিটাল আমি জন্ম থেকে দেখে আসছি ভাঙাগড় হসপিটালকে, সেখানে কিন্তু আজকে স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই সরকারের পরিবর্তন হোক, এই সরকারের পরিবর্তন হয়ে বামপন্থীদের সরকার পুনরায় আসুক এবং বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাক, এই আশা আমরা রাখছি। তৃণমূলের উন্নয়ন মডেল এবং বিজেপির রাজনৈতিক উত্থান, এই দুইয়ের নিরিখে সিপিআই কি বিকল্প দিচ্ছে? আচ্ছা, একে অপরের পরিপূরক। যে দুটো পার্টির নাম বললেন তারা একে অপরের পরিপূরক। ফলে কার উন্নয়ন মডেল? তৃণমূলের উন্নয়ন মডেল না পশ্চিমবঙ্গের উন্নয়ন মডেল? আর তাহলে অনুকরণটা করেছে কোথা থেকে? না এতদিন বলে গেল গুজরাট উন্নয়ন মডেল। আমরা গুজরাট উন্নয়ন মডেলও ভারতবাসী দেখেছি, আমরা ঝাড়গ্রামের লোক দেখেছি। আর তৃণমূলের উন্নয়ন তো প্রত্যক্ষ করছি, পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রত্যক্ষ করছি। লন্ডন কি সুইজারল্যান্ড, বিভিন্ন রাস্তা ইত্যাদি ইত্যাদি, সেগুলো প্রত্যক্ষ করছি। ঝাড়গ্রামের ত্রিফলা লাইট কি হয়েছে না হয়েছে সেগুলো আমরা প্রত্যক্ষ করছি। ফলে একে অপরের পরিপূরক। দেখুন, এই দুটো পার্টি একবারে দুজনের সেটিং পার্টি, এর সঙ্গে তার সঙ্গে তার, এর উন্নয়ন ওর উত্থান, ওর পতন এর উত্থান, এই দুজনের সেটিং করে এই দু চলে। আমি অনেকদিন ধরে বলছি এই দুজনেরই একটা জায়গায় গিট বাঁধা আছে, সেটা হচ্ছে নাগপুরের যে আরএসএস এর প্রধান কার্যালয়, সেখান থেকে এই দুজনের কি কর্মসূচি হবে না হবে, কে কতটা এগাবে, কি কতটা পিছাবে, সিবিআই কতটা তৎপর হবে, কখন চুপ করে যাবে, কার বিরুদ্ধে হবে না, সব কিছু আরএসএস এর ওই ইউনিভার্সিটি থেকে তৈরি হবে, এগুলো সব ঠিক হয়ে আসে। ফলে এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নেই। কারো উত্থান, কারো মডেল, উন্নয়ন মডেল আমাদের মডেল নাই। আমরা একটা কথাই বলি এবং দৃঢ়তার সঙ্গে আবার বলছি, আমি বারবার এটা বলেছি যে গোডাউনটা একটা, সেই গোডাউন থেকে দুটো শোরুম আলাদা আলাদা নামে চলে, দুটো শোরুমে দুটো মালপত্র যায়, কিন্তু গোডাউনটায় দুটো পার্টির এক, সেখান থেকে উত্থান পতন ঠিক করা হয়। মোহন ভাগবত গত বছর আপনাদের মনে থাকবে পশ্চিমবঙ্গে এসে 3 দিনের চিন্তন বৈঠক করলো। শেষ দিন কি ঘোষণা করলো? শেষ দিন তাদের দলের যত আরএসএস এর কর্মী ছিল, নেতা ছিল, তাদের মধ্যে তিনি বললেন যে পশ্চিমবঙ্গে তোমাদের কিংবা সর্বশক্তি ঝাঁপাতে হবে যাতে বিজেপি ক্ষমতায় আসে। যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে, এটা তোমরা দেখো, বুঝতে পারো, তাহলে ভাই যে কোনো তৃণমূলকে জিতিয়ে দাও। কেন? কারণ তৃণমূল থাকলে আমরা থাকবো, বামপন্থীরা যদি ওই জায়গায় ঢুকে যায়, তাহলে কিন্তু তুমি যেরকম আমাদের পরিপূরক যদি কেউ হয়, সেটা হচ্ছে বামপন্থীরা হয়। একমাত্র তাদের আদর্শ, তাদের ক্যাডার বাহিনী, তাদের ডেডিকেটেড ক্যাডার, এটাই হচ্ছে আমাদের আরএসএস এর পরিপূরক। বিজেপিকে মোকাবিলা করতে পারে ওরা। ফলে দেখো, যদি আমরা হেরে যাই, তাহলে যেন তৃণমূল যেতে, বামপন্থীরা যেন সেই সুযোগ না পায়। পশ্চিমবঙ্গের মানুষ এরা শুনেছে, জেনে গেছে যে এরা একে অপরের পরিপূরক, কার্বন কপি দুটো পার্টি। সুতরাং ওই জন্যই বলছি যে এর আগে আপনি প্রশ্ন করেছিলেন বামপন্থীদের ভোট কি বাড়বে। আরে মানুষটা নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ভোট বাড়াবে আমাদের, যে হ্যাঁ এটাই বিকল্প, আমরা ছাড়া বিকল্প হতে পারি না। তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না, কারণ দুটোই একই দলের, একই গোডাউনের মাল বিক্রি করে, দুটোরই শোরুম গালি নামে আলাদা, গোডাউনটা এক, যেহেতু গোডাউনটা এক, ফলে এ ওর বিকল্প হতে পারে না। বামপন্থীরা পরীক্ষিত, তারাই একমাত্র তৃণমূলের বিকল্প হতে পারে, এবং আমরাই সেই বিকল্প হওয়ার জন্য লড়াই করছি। মানুষ পাশে আছে আমরা। আপনারা জিততে না পারলে কাদের ভোট কাটবেন বলে মনে করেন, তৃণমূল নাকি বিজেপি? আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি এবং লড়াইয়ে আছি। তো সেই ক্ষেত্রে কাদের ভোট কাটবো, তৃণমূল না বিজেপি, এই কোশ্চেনটাই আমার কাছে একটা গন্ডগোলের কোশ্চেন বলে মনে হচ্ছে। তার কারণ আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের ভোট আমরা চাই এবং জনগণের ভোট নিয়ে আমরা জিততে চাই।
এবং জনগণ আমাদের সঙ্গে আছে, থাকবে। এবং আগামী দিনে জনগণ দেখছে যে পশ্চিমবাংলার কি দশা হয়েছে, ভারতবর্ষের কি দশা হচ্ছে। তো সেক্ষেত্রে জনগণই তার বিচার করবে এবং জনগণ আমাদেরকে জেতানোর জায়গায় নিয়ে যাবে। এইটা আমরা আশা রাখছি। জনগণের প্রতি আমাদের এই অবশ্যই এর প্রতি জনগণের প্রতি আমাদের আস্থা আছে যে জনগণ আমাদেরকে নিয়ে আসবে এবং পশ্চিমবাংলাকে উন্নয়নের গতি নিয়ে আসবে, এই আশা আমরা অবশ্যই রাখছি। অনেকেই বলেন বামেদের ভোট দিলে সেই ভোট আসলে তৃণমূলের ঘরেই জমা হয়, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, আপনি এর আগে আমাকে যে প্রশ্ন করেছিলেন, আমি তখন বলছিলাম যে বিজেপি তৃণমূলের বিকল্প বিজেপি নয়। হ্যাঁ, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হলে বিজেপি তৃণমূলের বিকল্প নয়, বিকল্প হচ্ছে বামেরা। এটা মানুষ পরীক্ষিত বুঝে গেছে, তাদের অভিজ্ঞতা থেকে বুঝছে। তাহলে আমাদের ভোট দিলে তৃণমূলের লাভ হবে কেন? যে মানুষ আমাদের ভোট দেবে যারা তৃণমূলের বিরুদ্ধে, আমাদের স্লোগানই এবার আছে তৃণমূলকে হারাও, বিজেপিকে তাড়াও। আমাদের স্লোগান, এই স্লোগান নিয়ে আমরা নেমেছি, তৃণমূলকে হারাও, বিজেপিকে তাড়াও। তাহলে আমরা তো এই দুটো দলকে মোকাবেলা করতে চাইছি এবং মানুষকে সেই কথা, সেই বার্তা নিয়ে আমাদের বিগত দিনে আন্দোলন লড়াইয়ের কথা নিয়েই যাচ্ছি, রুটি রুজির কথা নিয়ে যাচ্ছি। চাকরি, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিকাশ বললো আপনাদের কাছে, সেগুলো নিয়ে আমরা মানুষকে যাচ্ছি। তাহলে তার বিকল্প যে আমরাই একমাত্র পশ্চিমবঙ্গে, এ তো মানুষ তার অভিজ্ঞতা থেকে আমাকে ভোট দেবে। তাহলে আমাকে ভোট দিলে তৃণমূলের লাভ বা বিজেপির ক্ষতি বা বিজেপির লাভ তৃণমূলের ক্ষতি, এমন তো বিষয় নয়। আমাকে ভোট মানুষ দেবে এই দুটো দলের বিকল্প হওয়ার জন্যই। পশ্চিমবঙ্গে এই দুটো দলের বিকল্প যদি কেউ থাকে, পরীক্ষিত বামেরাই আছে, সেই জন্য আমাকে মানুষ ভোট দেবে। আমার ভোট আমারই হবে, আমি কারো ক্ষতি করার জন্য বা আমাদের কার লাভ কার ক্ষতি তা মানুষ দেখে বিচার করবে। মানুষের লাভটা দেখে বিচার করে আমাদেরকে ভোট দেবে। নির্বাচনী প্রচার কিভাবে করছেন? মানে বাড়ি বাড়ি গিয়ে কি জনসংযোগ, নাকি কোনো কর্মী সভা, নাকি এরপরে কোনো বড় সভার পরিকল্পনা রয়েছে? আমরা প্রচারের জায়গাটাকে দুটো ফেজে আমরা ভাগ করেছি। দুটো ফেজ বলতে, একটা ফেজ হচ্ছে যে কন্টিনিউস চলছে, 4 এপ্রিল পর্যন্ত চলবে, আজকে নমিনেশনের দিন পর্যন্ত। এবং দ্বিতীয় একটা ফেজ আছে, সেটা হচ্ছে 5 তারিখ থেকে শুরু হবে, একদম 20-21 তারিখ পর্যন্ত। 20-21 তারিখ পর্যন্ত দ্বিতীয় ফেজের প্রচার বিচার হবে। আমরা বড় জনসভা বা বড় কিছু আমরা জনসভা টাইপের করতে চাইছি না। আমরা চাইছি ছোট ছোট কর্মী সভা, বিভিন্ন হাটগুলো আছে, গঞ্জগুলো যেগুলো আছে, সেই হাটে প্রচার। যেহেতু গৈবল্লভপুর বিধানসভাটা প্রচুর হাট হয়, সেই হাটগুলো খুব বড় বড় হাট হয়, সেই হাটে আমরা প্রচারটা করতে চাইছি, প্রচার করছি। এবং আগামী দিনে যে আমাদের ছোট ছোট কর্মী সভাগুলো হচ্ছে, তো এর পরবর্তীকালে 31 তারিখ আমরা মানিকপাড়ায় আমাদের একটা কর্মী সভা হবে এবং সেখানে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব আছেন, বামফ্রন্টের যারা নেতৃত্ব আছেন, তারা আসবেন। এবং মূলত আমাদের প্রচারটা খুব নিবিড় প্রচার হচ্ছে। আমরা ওই লোক দেখানো প্রচার আমরা করছি না। যেমন আমরা দেখছি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, তারা বিভিন্নভাবে বড় বড় জনসভা করে প্রচার করছে। আমরা সেই বড় বড় জনসভার মধ্যে যাচ্ছি না। আমরা চাইছি যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আমাদের সমর্থন যাতে আমরা পাই, বাড়ি বাড়ি আমরা যাচ্ছি এবং বিভিন্ন কর্মী সভার মাধ্যমে কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে চাইছি। এইভাবেই আমরা আমাদের প্রচারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবার একটু দেবজ্যোতিদের কাছে আসি। বিকাশ দা তো বললেন প্রথম পর্যায়ে প্রচার সম্পর্কে, এবং আপনাদের দ্বিতীয় পর্যায়ে আরো একটি প্রচার পরিকল্পনা রয়েছে। তো সেই পর্যায়ে কি রাজ্যস্তরীয় কোনো মুখ্য নেতৃত্ব আসছেন? মানে শূন্য থেকে হাল ফেরাতে আপনাদের হাত ধরবেন এমন কেউ কি আসছেন? আমাদের প্রার্থী বিকাশ সরঙ্গী তো বললো, আমরা প্রচারটাকে এইভাবে ভাগ করেছি, দুটো পর্যায়ে ভাগ করেছি। একটা নিবিড় প্রচার অঞ্চলে প্রার্থী পরিচিতি এবং তার দিয়ে, সেটা প্রথম পর্যায়ে হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা বলা হলো হাট প্রচার, বিভিন্ন প্রচারগুলো আমরা শুরু করব এবং সেটা তো 21 তারিখের হবে। সেই 21-এর মধ্যে আমাদের বড় জনসভারও পরিকল্পনা আছে। অবশ্যই আমাদের সিপিআই দলের যারা নেতৃত্ব, কেন একসঙ্গে তো অনেক 294টা সিটে লড়াই হচ্ছে, আমাদের পার্টিরও অনেক প্রার্থী রয়েছে, সব জায়গায় যেতে হবে। তারপরেও বামফ্রন্টের নেতৃত্ব উচ্চ পর্যায়ের এবং আমাদের পার্টির উচ্চ পর্যায়ের নেতৃত্ব অবশ্যই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে, 4টি বিধানসভা এলাকাতে আসবে এবং বড় প্রোগ্রাম আমাদের হবে। তারও পরিকল্পনা আমাদের চলছে, সেই মতো ডেট হচ্ছে। আর আপনি বলছেন শূন্য থেকে হাল ফেরাবার জন্য বড় নেতারা আসবেন। আমরা শূন্য, আপনি প্রশ্নটা করেন না। আপনি শুধু না, আপনারা কেই বলেন, আপনারা বলেন আপনারা তো শূন্য, কি হবে এবার? আচ্ছা, আমরা তো শূন্য শুধু বিধানসভায় নয়,
আমরা তো শূন্য অনেক জায়গায় আছে, কই সেটা তো বলেন না, আপনারা উল্লেখ করেন না। সেখানে প্রথম আছে বিজেপি, 2 নম্বরে আছে তৃণমূল। কিসে? ইলেকট্রাল বন্ডে। সব বড় বড় বড়লোক বিজনেসম্যানদের থেকে টাকা নেবার যে ইলেকট্রাল বন্ড, সেই বন্ডে প্রথম স্থানে আছে বিজেপি। একটা আঞ্চলিক দল হয়েও তৃণমূল দ্বিতীয় স্থানে অল ইন্ডিয়া। আর সেখানে বামপন্থীরা শূন্য। সেই শূন্যের কথা বলেন না। কেরলে আমরা ক্ষমতা আছি, তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতা আছে, অল ইন্ডিয়া সেকেন্ড আছে ইলেকট্রাল বন্ডে টাকা নেবার ক্ষেত্রে বড় লোকদের কাছ থেকে। বিজেপি 1 নম্বরে অনেক এগিয়ে। তারপরেই যে দলটি আছে কংগ্রেস থেকেও বেশি টাকা পেয়েছে, সেটি হচ্ছে তৃণমূল, একটা আঞ্চলিক রাজ্যে ক্ষমতায় আছে। আমরা কেরলেও ক্ষমতায় আছি, তবুও আমরা শূন্য আছি। সেই প্রশ্নটা এর সঙ্গে সঙ্গে আসে। ফলে আমাদের বড় নেতারা আমাদের কথা প্রচার করতে নিশ্চয়ই আসবেন, আমাদের প্রার্থীর পক্ষে ভোট করতে আসবেন, কিন্তু সেটা কোনো উদ্দেশ্য লক্ষ্য নিয়ে না যে সংখ্যা পার করতে হবে, সেরকম কোনো উদ্দেশ্য নেই। তাহলে তো ইলেকট্রাল বন্ডেও আমাদের বড় নেতারা দৌড়াতেন, আমরা দৌড়াই না ওর পিছনে। দেবজ্যোতিদের কাছে জানতে চাইবো যে আমরা শুনেছিলাম ঝাড়গ্রাম বিধানসভা আপনাদের ছাড়াই হবে, কিন্তু সেই জায়গায় গোপীবল্লভপুরের আসন আপনাদেরকে দেওয়া হলো। এই প্রসঙ্গে কি বলবেন? না, বিষয়টা হচ্ছে কোন আসনে কে লড়বে, বামফ্রন্টে কোন শরিক কোন আসনে লড়বে। আমরা তো এর আগে বামফ্রন্ট ছিল না, বামফ্রন্টের সঙ্গে অন্যান্য গণতান্ত্রিক দলও যুক্ত ছিল। এবছর আমরা শুধু বামফ্রন্ট এবং তার সঙ্গে সিপিআইএমএল এবং অন্য দল আছে, কংগ্রেস নেই বা অন্য দলটা নেই। ফলে আমাদের কোন সিট কে লড়বে, বামফ্রন্টে কোন শরিক বা ঐক্যের কোন পার্টির প্রার্থী লড়বে, সেটা রাজ্য বামফ্রন্টে ঠিক হয়, আমাদের জেলায় ঠিক হয়। তবে আপনি যেটা বলছেন ঝাড়গ্রাম সিট সিপিআই লড়ার সম্ভাবনা ছিল, তার একটা কারণ ছিল। কারণ ঝাড়গ্রাম সিটের ক্ষেত্রে ঝাড়গ্রাম সিটের নিরিখে সিপিআই সংগঠন পাবলিকলি জানে মানুষ, পৌরসভার নিরিখে আমাদের পারফরমেন্স ভালো, বা অন্যান্য জায়গাতেও ঝাড়গ্রাম সিটের মধ্যে যেগুলো পড়ে সেগুলো সিপিআই পারফরমেন্স নো ডাউট ভালো, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য দল। ফলে বামফ্রন্টের মধ্যে আলোচনায় ওঠেনি তা নয়, সেটা রাজ্য বামফ্রন্টের নেতারাই ভালো বলতে পারবে। তবে গৈবল্লভ সিট আমাদের ক্ষেত্রে ট্র্যাডিশনাল সিট, পুরনো সিট। দেখুন, আপনাদের নিশ্চয়ই জানা আছে, আমাদের একসময় সিপিআই এর এমএলএ ছিল, যখন অবিভক্ত মানে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা তৈরি হয়, মহকুমা ছিল, তখন বিনপুর সিটে জয়রাম সরেন দীর্ঘ 76 সাল অবধি, 62 থেকে 76 সাল অবধি তিনি এমএলএ ছিলেন, সিপিআই এর এমএলএ বিনপুরে। তা আমাদের এর আগে এমএলএ এখানে ছিল, কিন্তু গৈবল্লভ সিটে আমাদের সংগঠন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দেখেই বামফ্রন্টের মধ্যে আলোচনা হয়ে দিয়েছে। আপনারা জানেন, আমাদের যে শেষ জেলা সম্মেলন, এই প্রথমবার আমরা গৈবল্লভপুর শহরে করলাম। গৈবল্লভপুর শহরেই আমাদের ঝাড়গ্রাম জেলার যে শেষ সম্মেলন হয়েছে, জেলা সম্মেলন, সেটা ওখানে সংগঠিত, দুর্দান্ত একটা মিছিল সংগঠিত হয়েছে। ওখানকার মানুষ বলছে, হ্যাঁ, অনেকদিন পর লাল ঝান্ডার এত বড় এত উৎসাহজনক মিছিল দেখলাম। ফলে আমাদের ওই সিটটা সম্ভাবনা হয় সিট বলেই বামফ্রন্ট মনে করেছে, বলে ওই সিটটা সিপিআই লড়ছে এবার। বিকাশদার কাছে একটু জানতে চাইবো, ধরুন আপনি বিধায়ক হলেন এবং তারপর গোপীবল্লভপুরকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? দেখুন, গৈবল্লভপুরে যদি আমি বিধায়ক হিসাবে নির্বাচিত হই, আমার কিন্তু অনেকগুলো টার্গেট আছে। আমি তো যে ছোটকাল থেকে গৈবল্লভপুর বিধানসভার মধ্যেই বসবাস ছিলাম, এবং গৈবল্লভপুরে বিশেষ করে গৈবল্লভপুরটা কৃষিভিত্তিক মানুষ, ওখানে কৃষির উপর নির্ভরশীল। তো সেই কৃষিকে কেন্দ্র করে যে শিল্প, মানে কৃষিভিত্তিক শিল্প চাই গৈবল্লভপুরের মধ্যে, কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠুক, যাতে কৃষকরা মার না খায়। আজকে আমরা দেখলাম আলু চাষিরা আত্মহত্যা করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, জানেন, আপনারা সাংবাদিক, আপনারা জানেন, দেখছেন যে চন্দ্রকোনাতে এবং বিভিন্ন জায়গায় আলু চাষ করতে গিয়ে কৃষক আত্মহত্যা করছে। তো আমার গৈবল্লভপুর বিধানসভা যদি আমি নির্বাচিত হই, আমি চাই কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলে সেই কৃষকদের পাশে থাকতে চাই, এবং কৃষকদের জনকল্যাণমূলক কাজের সঙ্গে তাদের জড়িত করতে চাই, এবং চাই প্রাথমিক স্কুলগুলোর উন্নতি হোক। প্রাথমিক স্কুলগুলো দেখলে আপনি সত্যিই খুব অবাক হয়ে যাবেন যে চারিদিকে প্রাথমিক স্কুলগুলো ভেঙে পড়ছে, জঙ্গলের মধ্যে আছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই স্কুলগুলোকে পুনর্গঠন করতে চাই, এবং স্বাস্থ্যকেন্দ্রগুলো, বিভিন্ন গৈবল্লভপুর বিধানসভার মধ্যে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তার পরিকাঠামো খুবই খারাপ, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোর উন্নতি চাই। তার কারণ হচ্ছে গৈবল্লভপুর থেকে ঝাড়গ্রাম হসপিটালে নিয়ে আসতে গেলে অনেক সময় লেগে যায়, রোগীরা মারা যায়। তো সেক্ষেত্রে আমি চাই যে গৈবল্লভপুরের ছোট ছোট যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে তার পুনর্গঠন চাই। এই আমি যদি বিধায়ক হই, অবশ্যই ফার্স্ট টার্গেট থাকবে আমার এটাই। এবং আমরা চাই যে এই এলাকায় গৈবল্লভপুর বিধানসভার মধ্যে আমরা লক্ষ্য করছি যে বহু মানুষ হাতির তাণ্ডবে
হাতির তাণ্ডবে মারা যাচ্ছে। তো আমরা চেয়েছিলাম যে এখানকার ভূমিকন্যা বীরবাহা হাঁসদা আমার ভাইজি হন, তিনি বনমন্ত্রী হয়েছিলেন। বনমন্ত্রী হওয়ার পরবর্তীকালে আমরা চেয়েছিলাম যে নিশ্চয়ই তিনি এর কোনো সুরাহা করবেন, কিন্তু আমরা লক্ষ্য করলাম সেদিকে তিনি কিন্তু গেলেন না। এখানকার জঙ্গল কেটে নেওয়া হচ্ছে চারিদিকে। তো আমি চাইছি যে এখানকার মানুষ যাতে হাতির তাণ্ডবে মারা না যায়, এবং হাতি যাতে যেভাবে ফসলের ক্ষতি করছে, বিশেষ করে কৃষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাতে বিধায়ক যদি আমি হই তাহলে কিন্তু এর প্রতি আমার দৃষ্টি অবশ্যই থাকবে। দেবজ্যোতিদার কাছে একটা প্রশ্ন করি। বিকাশ সরঙ্গী, বিকাশ দাকে দলের তরফে প্রার্থী হিসেবে নির্বাচন করা হলো, তিনি রাজ্য কমিটির সদস্য। তো এই নির্বাচনের কারণ কি? সেটা কি সংগঠনের নতুন মুখ না পাওয়ার কারণে, নাকি তার দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখে? বিকাশ আপনার একটা প্রশ্নের উত্তরে বলছিল কমরেড বিকাশ যে ও ছাত্র আন্দোলন থেকে এসছে, এআইএসএফ এর সঙ্গে নেতৃত্ব দিয়ে কলেজের ভিপি নির্বাচনে জয়ী হয়ে ভিপি হয়েছিল। সেই এআইএসএফ থেকে 84 সাল থেকে কলেজে আমরা একসঙ্গে আন্দোলন করে করে বড় হচ্ছি। তো সেদিন থেকে ওর আন্দোলনের অভিজ্ঞতা এবং বহু নির্বাচন, কলেজ নির্বাচন লড়ার অভিজ্ঞতা রয়েছে। তারপরে তো আমাদের পঞ্চায়েত, পৌরসভা ইত্যাদি ইত্যাদিগুলো লড়ার অভিজ্ঞতা রয়েছে। তার মধ্যে অভিজ্ঞতা তো রয়েছে দীর্ঘদিন আমাদের এই জেলায়। সে দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম আন্দোলনের মানুষের পাশ থেকে করে গেছে, দীর্ঘ ইতিহাস আছে তার। ছাত্র আন্দোলনের পরে যুব আন্দোলন, যুব আন্দোলনের পরে পার্টি আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের সঙ্গে সে যুক্ত হয়েছে। ফলে এতগুলো তার মধ্যে দিয়ে সে বহু নির্বাচন এর আগে সে পার করেছে। সেরকম একটা যোগ্য প্রার্থীকে আমরা প্রার্থী করবো না? নতুন মুখ তো আমাদের কাছে আছে, কিন্তু সবাই তো পরীক্ষিত নয় না। বিকাশ সঙ্গে যেমন সংগঠনের মধ্যে দীর্ঘদিন কাজ করা লোক এবং পরীক্ষিত মানুষের কাছে গ্রহণযোগ্য মুখ, তো সেরকম মুখকেই আমরা করেছি। এমন নয় যে আমাদের কাছে নতুন মুখ নেই, নতুন মুখ থাকলেই তাকে প্রার্থী করে দিতাম, তা তো না। পরীক্ষিত হতে হবে। তো পরীক্ষিতভাবে সাংগঠনিক লাভ হবে যাতে আমাদের সাংগঠনিক লাভের কথা তো চিন্তা করতে হবে। ভবিষ্যতের সাংগঠনিক লাভটাও দেখেছি আমরা। সেদিক থেকে আমার মনে হয় কমরেড বিকাশ সঙ্গী পরীক্ষিত এবং সুযোগ্য প্রার্থী, আমাদের খুব ভালো প্রার্থী, এবং ওই এলাকার ভূমিপুত্র যেহেতু, ফলে তার একটা আলাদা তার নিজস্ব পৈতৃক বাড়িও এখন সেখানে রয়েছে। তার মা বা ছোট ভাই, ফ্যামিলি সমস্ত সবাই ওখানে থাকে। বিকাশও সেখানে গিয়ে থাকে, মাঝে মধ্যেই থাকে, এবং যাতায়াত রয়েছে। মানে আমিও ব্যক্তিগতভাবে যাই মাঝে মধ্যে সেখানে। ফলে তাদের জমি জায়গা আছে, চাষবাস সব রয়েছে ওই বিধানসভার মধ্যে। ফলে সেখানে এসে বসবাস করে। ফলে এর থেকে যোগ্য প্রার্থী আর আমাদের মধ্যে কে হতো? এই নির্বাচনের পর গোপীবল্লভপুরে বাম রাজনীতির ভবিষ্যৎ, আপনি আশাবাদী, নাকি এটাই শেষ লড়াই? আমরা সারা জীবন লড়াইয়ের মধ্যেই আছি। আপনারা জানেন যে আমাদের পার্টি 1925 সালে জন্ম হয়েছিল। তো 1925 সাল থেকে 2025 100 বছর পূর্ণ হয়ে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই পার্টির জন্মদিবস আমরা পালন করেছি উদ্দীপনার সঙ্গে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তো সেক্ষেত্রে এই লড়াই আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য লড়াই। আমরা সারা বছর ধরে মানুষের পাশে থাকি। তো জয় পরাজয়ের ব্যাপারটা আমরা এখানের মধ্যে আনছি না। আমরা জয়ী তো অবশ্যই আমরা হব, চারিদিকে হব। গোপীবল্লভপুর কেন্দ্রে আমরা আশাবাদী যে আমি জয়ী হব, কিন্তু আমরা এই লড়াইয়ের সঙ্গে আছি, থাকবো, এবং আমাদের যতদিন আমার জীবন আছে ততদিন কিন্তু আমরা এই গোপীবল্লভপুর বিধানসভায় মানুষের পাশে আছি, থাকবো এবং তাদের জন্য কাজ করে যাব। দেবজ্যোতিদার কাছে শেষ প্রশ্ন। সিপিআই কি গোপীবল্লভপুরে আবার ফ্যাক্টর হতে পারবে, নাকি শুধুই প্রতীকী উপস্থিতি? আমরা তো গোপীবল্লভপুর অবশ্যই একটা ফ্যাক্টর। আমি আবার বলছি, আমাদের দলকে, বামপন্থী আন্দোলনকে শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে মিলাবেন না। কারণ গোপীবল্লভপুরের ইতিহাস যদি দেখে, বামপন্থীদের বাম আন্দোলনের পীঠস্থান ছিল গোপীবল্লভপুর একটা সময়, আপনারা তো জানেন। হ্যাঁ, সন্তোষ রানার নকশাল আন্দোলন বলুন, বা তার পরবর্তী স্বাধীনতা আন্দোলনের গোপীবল্লভপুর মানুষের ভূমিকা, এই এলাকাগুলোর যে মানুষের ভূমিকা স্বাধীনতা আন্দোলন, সে অবিসংবাদিত। ফলে তাদের ওইখানকার লড়াই আন্দোলনের সঙ্গে গোপীবল্লভপুর ঐতিহ্য, বামপন্থী ঐতিহ্য একসঙ্গে মিলিত। ফলে ফ্যাক্টর বা ঐতিহ্য শুধুমাত্র ধারাবাহিক তার নয়। আমি আবার বলছি, কমরেড বিকাশ বলার সময় বলছিল, আমরা তো সিপিআই সারা ভারতবর্ষে 1925 সালে জন্মগ্রহণ করার পর, তার আগের থেকে আমাদের ট্রেড ইউনিয়ন, কৃষক সভা, ছাত্র, যুব এই সংগঠনগুলো তৈরি হয়েছে। পার্টি তখন তৈরি হলো 1925 সালে, 100 বছর আগে। তারপরে 1952 সালের প্রথম দেশের নির্বাচনে সিপিআই দেশের মধ্যে দ্বিতীয় ছিল, অর্থাৎ আমরা লোকসভার বিরোধী দল ছিলাম। কংগ্রেস 1 নম্বরে, 2 নম্বরে সিপিআই। তো কি হয়েছে তার সঙ্গে? ফ্যাক্টর তো আজও আমরা ভারতবর্ষের সর্বত্র। গোপীবল্লভপুর তো অবশ্যই আমরা এই লড়াই আন্দোলনে থাকবো। আমি একটা কথা বারবার বলছি,
নির্বাচন শেষ, আমাদের পার্টি শেষ, মানে অন্যান্য বসন্তের কুটিল দলগুলোর মতো আমরা নয় তো। আমরা তো নির্বাচনটা একটা আমাদের ঘটনা প্রবাহের মধ্যে পড়লো, সেটাতে অংশগ্রহণ করা, এটা রাজনৈতিক লড়াই, এটা রাজনৈতিক সংগ্রাম। সে লড়াই আমরা অংশগ্রহণ করি, মানুষের কাছে আমাদের লড়াই কেন করছি, কি জন্য করছি, নীতি আদর্শের কথা তুলে ধরি, তার মধ্যে আমরা নির্বাচন করি। তাহলে নির্বাচন এলো না গেল তার সঙ্গে আমাদের দলের বা বামপন্থীদের কোনো সম্পর্ক নেই। আমরা সারা বছর যেমন লড়াই করে যাচ্ছিলাম সেই লড়াইয়ের মধ্যেই থাকবো, নির্বাচন আসুক আর না আসুক আমরা যেমন করি তেমনই করবো, এরপরেও করবো। ভোট আসে, ভোট যায়। মানুষের নানান চাওয়া পাওয়া কতটা পূরণ হয় সেটা নিয়েও নানান কাটাছেঁড়া চলতে থাকে এই ভোটের সময়। তবে বছরভর শ্রমজীবী মানুষের পাশে থাকার দাবি করেন বামেরা। তাদেরই অন্যতম শরিক হলেন সিপিআই। সেই দলের প্রার্থী বিকাশ ষড়ঙ্গী এবং দলের জেলা সম্পাদক দেবজ্যোতি ঘোষের সঙ্গে আমরা আজ কথা বললাম। আসন্ন নির্বাচনে তাদের প্রতি সমস্ত শুভকামনা জানাই টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এতটা সময় দেওয়ার জন্য এবং নানান কথা ভাগ করে নেওয়ার জন্য। অবশেষে যাদের ছাড়া আমাদের এই আয়োজন অসম্পূর্ণ, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকেও ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শেষ করছি। আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, আপনার সহকর্মীদের শুভেচ্ছা ও ধন্যবাদ।